আমার স্ক্রিনটাও দেখতে পাচ্ছ। আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কভার করবো প্রিভিয়াস লেকচার থেকে, এলজেডডব্লিউ কোডিং। আচ্ছা, তো বাকি টপিক ছিল মোটামুটি আমাদের পড়া হয়ে গেছে। আমরা খুব দ্রুত চলে যাই এলজেডডব্লিউ কোডিং। এলজেডডব্লিউ কোডিংটা ইউজ করা হয় ইনফ্যাক্ট তোমার জিফ এবং টিফ, এই দুইটা এনকোডিং সরি টেকনিকে যতদিন আমরা এদের নাম দেখেছি। এছাড়া আর এনকোডিং ইউজ করা হয় বিএমপি তে, এবং জেপেগে একটা কমপ্লেক্স এবং পিএনজি তে কিছুটা ডিফারেন্ট এনকোডিং ইউজ করা হয়। সেগুলো আমরা ডিটেলসে দেখবো না, জাস্ট যেটা কমন ইউজ করা হয় জিফ এবং টিফে, এটা একটা এলজেডডব্লিউ মেথড, সেটা সম্পর্কে আমরা একটু তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটা ডিকশনারি বেসড কম্প্রেশন পদ্ধতি, which is based on encoding a dictionary translationable from the character string. এখানে যদিও আমরা একটা ক্যারেক্টার স্ট্রিং দিয়ে বুঝিয়েছি, কিন্তু আসলে এটা গ্রাফিক্যাল ডাটাকে কম্প্রেস করার জন্য ইউজ করা হয়। যার স্টেপগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, আমি যদি পড়ি এখন তোমাদের কাছে কোডটা বোধগম্য মনে হবে না, তো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এটা স্টেপগুলো বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। এক্সাম্পল বোঝানোর জন্য আমি একটা ক্যারেক্টার স্ট্রিং নিয়েছি, অ্যাব্রাকাডাব্রা, আবার অ্যাব্রাকাডাব্রা রিপিটেশন। এই লেটারগুলোকে স্যার তো ইংলিশ কম্প্রেশন করাচ্ছেন, এখানে যে লেটারগুলো আসলো, হ্যাঁ এই লেটারগুলো আসছে আসলে ইংলিশ কম্প্রেশনে এই ধরনের সিনারিও আসতে পারে। কেমন যে ইংলিশ কম্প্রেশন হলে আসবে কিরকম, কতগুলা ভ্যালু, যখন আমরা গতদিন আমরা দেখেছি যে ভ্যালু গুলাকে গ্রান্ড লেংথ এনকোডিং করার সময় বা যখন আমরা ইমেজ প্রসেসিং করি তখন 2D ভ্যালুকে সাধারণত সিঙ্গেল ডাইমেনশনাল একটা অ্যারেতে কনভার্ট করে ফেলা কম্প্রেশনের শুরুতেই। তো এইভাবে যদি আমরা দেখতাম যে একটা শুরুতে এরকম একটা ভ্যালু থাকতো 66, ঠিক আছে, বা 65 ফলোড বাই 66, এই ধরনের কতগুলো প্যাটার্ন থাকতে পারতো। ঠিক আছে, যে পিক্সেলের ভ্যালুই তো এরকম কোন একটা নাম্বার আসবে, ওই নাম্বার গুলোকে মনে রাখা যত সহজ। যেখানে 65 আসছে সেখানে আমি ধরে নিলাম আসলে এ, যেখানে 66 আসছে সেখানে আমরা ধরে নিলাম বি। ফলে নাম্বার পাশাপাশি লেখাচ্ছে, এই ধরনের ক্যারেক্টার দিয়ে আমরা পিক্সেলের ভ্যালু গুলোকে যদি দেখাই তাহলে আমরা জিনিসটা সহজে বুঝতে পারবো বলে আমরা একটা ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করেছি। সো ইট ক্যান বি, মানে দিস মে বি এ রিপ্রেজেন্টেশন অফ 2D পিকচার, যে পিকচারটাতে আমরা বিভিন্ন ভ্যালু গুলো ছিল, ভ্যালু গুলাকে আমরা ভ্যালু দিয়ে না রিপ্রেজেন্ট করে কতগুলো ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করেছি, যাতে করে ম্যানিপুলেশনটা আমাদের জন্য বোঝা সহজ হয়। আচ্ছা, প্রথম 1 নম্বর কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে যতগুলো ইন্ডিভিজুয়াল এখানে নাম্বার আছে বা ক্যারেক্টার আছে সবগুলোকে আমি চেনানোর জন্য আমাদের উই নিড টু হ্যাভ এ ডিকশনারি। সো আমরা ধরে নিলাম যে এখানে আমরা ইউনিকোডের প্রথম 256টা এন্ট্রিকে নিচ্ছি, ইউনিকোডের 256টা এন্ট্রি, এর ভিতরেই থাকবে আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলো আছে সেটা এই এর ভিতরে থাকবে। তো সেখান থেকে আমরা কাজ শুরু করলাম এবং তাদেরকে এনকোডিং করতে গেলে আমরা দেখা যাবে যে 1 বাইট লং, ঠিক আছে, 4 বিট, 4 বিট হেক্সাডেসিমেলে লিখলে 1 বাইট লং, কারণ 2^8 মানে হচ্ছে 256। এই অবস্থা প্রয়োজন হয় কখন? যখন আমরা প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 1 বাইট দিয়ে বা 1 বিট দিয়ে, সরি 8 বিট দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এই হচ্ছে আনকম্প্রেসড অবস্থা। তাহলে তাদের কতটুকু জায়গা লাগতেছে? 8 ইন্টু এখানে 22, দেখা যাবে 176 তোমার বিটের প্রয়োজন। এটা হচ্ছে একদম আনকম্প্রেসড অবস্থা। যখন আমরা এলজেডডব্লিউ এখানে অ্যাপ্লাই করব তখন সেখানে আমরা কি পাচ্ছি? এটা হচ্ছে আমরা একটা আইডিয়া পাচ্ছি যে আসলে কোন কোন নাম্বারগুলা কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এটাকে 65 এর জায়গায় আমরা এ দিয়েছি, বি এর জায়গায় 66 দিয়েছি, সেটা বোঝানোর জন্য আমরা এই টেবিলটা একটু রেখেছি, মাঝে মধ্যে প্রয়োজন হলে আমরা এটা রেফারেন্স হিসেবে নেব।
এবার আসো যে প্রসেসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সিম্পল একটা প্রসেস, খুবই ইন্টারেস্টিং। আমাদের মূল ক্যারেক্টারিস্টিকটা এখানে দেওয়া আছে, আব্রাকা ক্যাবরা, সবগুলো ক্যারেক্টার 22টা ক্যারেক্টার এখানে আছে। যখন প্রথম ক্যারেক্টারটা আসে তখন সে সেটাকে একটা বাফারে রাখে, সেই বাফারটার নাম হচ্ছে এস। ঠিক আছে, এস এর ভিতরে সে আরেকটা ক্যারেক্টারকে, নেক্সট ক্যারেক্টারকে জমা করবে যদি সেই ক্যারেক্টারটা জমা করার পরেও এটা এক্সিস্টিং ডিকশনারির একটা এন্ট্রি হয়, তাহলে সে জমা করবে। আদারওয়াইজ সে প্রথমত টেস্ট করে দেখবে নেক্সট যে এন্ট্রিটা আছে সেটা যদি আমি জমা করি এস এর সাথে, যেটা নতুন ভ্যালু আসছে এক্স, তাকে যদি অ্যাপেন্ড করে নিই তাহলে কি সে আমার টেবিলের কোনো এন্ট্রিকে বোঝায়? কারণ টেবিলে এখন পর্যন্ত মাত্র সিঙ্গেল এন্ট্রি ক্যারেক্টার গুলার একটা ইনফরমেশন আছে। এখানে যদি আমি এস এক্স কোনো কিছু একটা অ্যাপেন্ড করে নিই এবি, সেটা টেবিলে থাকার কথা না। যদি কোনো কিছু টেবিল করবো না, যেই যতটুকু পর্যন্ত ইনপুটে আসা পরে সেটার করসপন্ডিং ভ্যালু টেবিলে পাওয়া যায় সেটা আমরা আউটপুটে দিব। আসলে এখানে এ বোঝানো হচ্ছে, কিন্তু এখানে সেই ভ্যালুটাকে দেওয়া হবে, যে ইন্ডেক্সটাকে সে বোঝায়। কারণ একটা ইয়ে আসলে, ক্যারেক্টার আসলে সেটাকে সে একটা ইন্ডেক্স দিয়ে বোঝাবে। এই জিনিসটা আমরা একটু পরে দেখলে বুঝতে পারবো যখন এই এন্ট্রিটাকে আমরা ইউজ করবো তখন। তো এখন আমরা দেখলাম যে নতুন একটা ক্যারেক্টার আসে যখন, তখন সেই ক্যারেক্টারটাকে আমরা এস নামে প্রথমে একটা বাফারে রাখি এবং সাথে সাথে আরেকটা বাফার থাকে যেটার নাম এস এক্স। পরবর্তী ক্যারেক্টারটা সেখানে অ্যাড করা হয়। এস এক্স করার পরে সেটা দেখা হয় যদি যে সেটা টেবিলে আছে কিনা। যদি সেটা না থাকে তখন কি হচ্ছে সেটা আমরা একটু দেখি, যদি থাকে সেটা আমরা পরে দেখবো। এখন দেখতে পাচ্ছি যে সেটা টেবিলে নাই, তখন এস এক্স যেটা আছে সেটা একটা নতুন এন্ট্রি হয়। as soon as a character x is read for which the string sx no longer belongs to the dictionary table, proceed with the following two steps. একটা হচ্ছে add the string sx to the dictionary table। আমরা এই কাজটা করলাম, একটা টেবিল তৈরি করলাম, আগে 0 থেকে 255 পর্যন্ত স্ট্রিং দিয়ে ভরা, ক্যারেক্টার দিয়ে ভরা, সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে। এবার আমরা 256 নম্বর পজিশনে কি করেছি, যে একটা ক্যারেক্টারকে বসিয়েছি, একটা এন্ট্রি দিলাম। এরপরে যেটা কাজ করব, যে বিল্ড এ নিউ স্ট্রিং, এই যে নতুন স্ট্রিং এটা উইথ হোয়াট, যেটা পরে অ্যাপেন্ড করা হয়েছিল এক্স দিয়ে, এক্সটা ছিল এক্ষেত্রে বি, সেই বিটাকে আমরা এখানে নিয়ে এসে স্ট্রিংটাকে শুরু করব, কারণ বি কে এখন পর্যন্ত এনকোড করা হয়নি। আচ্ছা, বি কে নিয়ে আসবো যখন, তখন বি এর করসপন্ডিং যে এন্ট্রিটা আছে সেটাকে আউটপুট দেবো 66। আচ্ছা, এবং বি এর পরবর্তীতে যে লেটারটা এখানে দেখা যাচ্ছে তাকেও অ্যাপেন্ড করে এস এক্স হিসেবে একটা বাফারে রাখবো। সেই বাফারে এস এক্স রাখার পরে যদি দেখি যে টেবিলে কোনো এটার এন্ট্রি আছে কিনা, যদি দেখা যায় যে নাই, যেটা এখানে দেখা যাচ্ছে নাই, তখন আমরা একটা এন্ট্রি তৈরি করবো, 1 নাম্বার কাজ, এটা এন্ট্রি করবো। আর দ্বিতীয় যে কাজটা করব, এটার যে পরবর্তী অংশ ছিল যেটা এক্স, সেটা দিয়ে আমি এস যে বাফার আছে, যে বাফার সেটা শুরু করব। আগের ভ্যালুগুলো ডিসকার্ড করে দেবো, কারণ সেগুলা যাতে তাদের জন্য করসপন্ডিং আউটপুট আমরা পেয়েই গিয়েছি। সো এভাবে আর আসবে, আর যখন আসবে আর এর সাথে সাথে আমরা পরবর্তীটাকেও নিয়ে নেবো এস এক্স, দেখবো যে এটা আমাদের টেবিলে আছে কিনা, নাই, ফলে আমরা একটা এন্ট্রি দিলাম এবং এই আর এর জন্য আউটপুট দিলাম যতটুকু এস এর ভিতরে ছিল ততটুকুর জন্য, এবং এইটাকে পরবর্তী এস হিসাবে শুরু করলাম। এস যখন আসলো, এই যখন এস এর ভিতরে আছে তখন আমরা তার পরবর্তী যেটা ছিল কে, সেটাকেও নিয়ে আসলাম। এ কে কে এস এক্স এর ভিতরে রাখলাম, যে না সেটা টেবিলের ভিতরে নাই, সেজন্য একটা এন্ট্রি দাও। আচ্ছা, যতটুকু টেবিল ছিল সেটাকে আউটপুট করো, এবং যেটা এক্স হিসাবে এসেছে সেটাকে দিয়ে পরবর্তী স্ট্রিং শুরু করো। দিস ইজ দ্য প্রসেস অলওয়েজ, এটা রিপিট হইতে থাকে। কে আসলো, কে এর জন্য আমরা একটা পরবর্তী, কারণ এটা পরবর্তী লেটার ছিল এক্স হিসাবে, সেটার জন্য একটা এন্ট্রি দিলাম। আচ্ছা, যতটুকু পর্যন্ত টেবিলে ছিল সেটার জন্য একটা আউটপুট দিলাম, এবং এক্স হিসাবে যাকে আইডেন্টিফাই করেছি সেটাকে পরবর্তী স্ট্রিং শুরু করলাম। আচ্ছা, এই স্ট্রিং এর পরে আবার এসএক্স করলাম, সেটা একটা টেবিল হিসেবে ইনপুট দিলাম। আচ্ছা, যেহেতু এটা টেবিলে ছিল না, এরপরে কি হলো, যে
যতটুকু টেবিল এস এর ভিতরে ছিল, যে টেবিলটার আউটপুট দেওয়া সম্ভব সেটা দিলাম, এক্সটা থেকে নতুন স্ট্রিং শুরু করলাম। আচ্ছা, এবার ডি এ, আরেকটা পরবর্তী ডি এর পরে যেটা নিতে ছিল এস এক্সটা নিলাম, সেটা যেহেতু টেবিলে নাই বলে এন্ট্রি দিলাম। আচ্ছা, এবং যতটুকু টেবিলে ছিল সেটার আউটপুট দিলাম। এবার আসো, যখন এ আসলো, এবার আসার পরে সে কি করবে, এস এক্স এর ভিতরে পরবর্তীটাও নিবে, এবি। সে দেখবে যে এবি তো কি আমার টেবিলে আছে, ফলে সে এখানে এস এর ভিতরে এ বি কে রাখবে এবার। আচ্ছা, তারপরে সে আরটাকেও নিবে। আচ্ছা, আরটাকে নেওয়ার পরে দেখবে এস এক্স যেটা এসেছে নতুন, এ বি আর বলে আমার টেবিলে কিছু নাই। এর আগে তো সব সিঙ্গেল ডিজিট ছিল, এই দুইটা ডিজিটের আগে থ্রি ডিজিটের বা এবিআর বলে আমাদের এখন পর্যন্ত টেবিলে কিছু নাই। ফলে সেটা এন্ট্রি দিবে, যতটুকু পর্যন্ত টেবিলে পাওয়া গেছে সেটা আউটপুট দিবে, এবং এখান থেকে এক্সটাকে পরবর্তীটার জন্য শুরু করবে স্ট্রিং। আর যখন এখানে বসলো, আর এর সাথে এস এক্সটাকে নিয়ে আসবে। এস এক্স নিয়ে আসার পরে আর এই যখন হবে, সে দেখবে আরে তো আমার অলরেডি টেবিলে আছে, আমাদের টেবিলে একটা এন্ট্রি দেওয়া আছে আর এর জন্য, সেই এন্ট্রিটা কোনটা, যে এটা। ফলে সে তার করসপন্ডিং আর এটাকেও এখানে বসাবে এস এর ভিতরে। তারপরে আরো একটু সে আগ্রহী হয়ে দেখবে যে পরের লেটারটাকে নিয়ে আসি এ, আর এ আনার পরে সে দেখবে না, এটা আমার টেবিলে নাই, ফলে সেটা জন্য ইনপুট দিবে, যতটুকু পর্যন্ত মিল পাওয়া গেছে টেবিলে ম্যাক্সিমাম সেটার জন্য আউটপুট দিবে, এবং এই এ দিয়ে পরবর্তী স্টেজটা শুরু করবে। এই হচ্ছে আমাদের টোটাল টেকনিক। এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটা এক্সেল শিটে নিয়ে যাচ্ছি। আশা করি সেটা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে। আচ্ছা, আমি ধরে নিলাম একটা তিনটা লেটার আছে, এক দুই তিন, এখানে এক্স ওয়াই জেড, এই তিনটা জিনিসই আছে, ট্রান্সমিটার এবং রিসিভার, এদেরকে চেনে, আর কিছু চেনে না। দুজনের কাছে এই টেবিলটা আছে, এইটার ডিকশনারি, দিস ইজ আ ডিকশনারি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এবার যখন আমি এই ক্যারেক্টার স্ট্রিংটাকে আমরা এলজেডব্লিউ এনকোডিং করব, তখন কিভাবে এনকোডিং করা হবে সেটা আমরা যেভাবে শিখে এসেছি ঠিক সেভাবে। যখন প্রথম ক্যারেক্টারটা আসে, সেখান থেকে আমরা এক্সটাকে নিব, এক্সটাকে এখানে বসাবো, এটা এস, ঠিক আছে। এবং এস এক্স এর ভিতরে আমরা সেটা দেখবো যে রাখবো, যে এক্স রাখলাম, ঠিক আছে, এক্স রাখলাম, এবং তার পরবর্তী যে ছিল ওয়াই, সেটাকেও ইনক্লুড করলাম, নিয়ে আসলাম। দেখুন যে এক্স ওয়াই আমাদের ডিকশনারিতে নাই, ফলে সে যতটুকু ডিকশনারিতে ছিল সেটার জন্য আউটপুট দেবে, সেটা হচ্ছে ওয়ান। এবং নিউ এন্ট্রি হিসেবে এটা একটা নতুন জায়গায় সেটাকে সে নিয়ে আসবে, এক্স ওয়াই উইল বি ফোর, যেহেতু তিন পর্যন্ত জায়গা এখানে বুকড হয়ে গেছে, চতুর্থ জায়গাটা। এবার কি হবে, তখন এই যে যেই ওয়াইটাকে আমরা এক্স হিসেবে এনেছিলাম, মানে অ্যাপেন্ড করেছিলাম, সেই ওয়াইটা পরবর্তী স্ট্রিং এ, কারণ এখান থেকে শুরু হবে ওয়াই জেড এক্স, এই টার্মটার থেকে শুরু হবে, সেটা আমরা এভাবে দিতে পারি, লিখতে থাকি, তাহলে সহজে বুঝতে পারবো। এখানে আসলো এক্স, এখানে আসলো এক্স এর সাথে ওয়াই, এক্স ওয়াই স্টিল নট ইন দ্য ডিকশনারি, সো উই আর গোইং টু গিভ অ্যান এন্ট্রি, ওটা নেক্সট অ্যাভেলেবল স্পেস, এবং এক্স এর জন্য আমরা আউটপুট দেব ওয়ান। আচ্ছা, এবার যেহেতু আমরা এক্স কে এন্ট্রি দিয়ে ফেলেছি, পরবর্তীতে কি থাকবে, আচ্ছা, এবং এখানে যেটা ছিল
এক্স। আচ্ছা, এক্সটা আনলাম, কারণ এবার এখানে জেড এক্স বসাতে পারতেছে না, কারণ জেড এক্স টেবিলে নাই, ফলে এখানে আমরা 6 দিলাম, এবং এখানে আসবে আউটপুট 2, এখানে আসবে আউটপুট 3, টেবিলে যতটুকু ছিল। এরপরে আমরা কি করব, এই যে এক্সটা আছে, এই এক্সটা আমাদের পরবর্তী স্টেজে চলবে, এবং এখান থেকে যেটা আছে যতটুকু ইনপুট, যতটুকু আমরা ইনপুট করতে পারিনি সেটা নিচে। আচ্ছা, এবার যেটা হবে আগের মতোই, এক্স এর সাথে ওয়াই কে নিয়ে আসবো, পরবর্তী যেটা ছিল ওয়াই কে নিয়ে আসবো। কিন্তু এখন দেখো এখানে আসার সাথে সাথে সে এক্স ওয়াই যখন আসলো, সে দেখলো আমার তো এখানে এন্ট্রি আছে, ফলে সে কি করবে, এক্স ওয়াই কে এখানে বসাবে, বিকজ এক্স ওয়াই ইজ অলরেডি ইন দা টেবিল, সেটার জন্য আউটপুট দেওয়া সম্ভব। ফলে সে এখানে এক্স ওয়াই এর সাথে কি করবে, আরেকটাকে যোগ করে নিবে, তার পরবর্তীতে যেটা ছিল এই জেডটাকে নিয়ে আসলো এখানে, এবং সেটা দেখলো যে সে টেবিলে নাই, তখন তার জন্য নতুন একটা এন্ট্রি তৈরি করলো 7। ওকে, এইভাবে চলতে থাকবে, এবং যেটা এখন পর্যন্ত এন্ট্রি দেওয়া হয়নি জেড, সেটাকে সে পরবর্তী স্টেজে নিয়ে আসে যাবে জেড। এবং এখানে যতটুকু পর্যন্ত ইনপুট করা হয়নি, এক্স ওয়াই ইনপুট করা হয়ে গেছে, সেটা আমরা পরবর্তী স্টেজে নিয়ে আসলাম। আচ্ছা, তো এবার আসার পরে জেড যখন এখানে আসলো, তখন আমরা এখানে তো জেড বসাবো, ঠিক আছে, এক্স টাকেও নিয়ে আসলাম পরবর্তীতে আছে, জেড এক্স আসার পরে আমরা দেখি যে হ্যাঁ জেড এক্স তো একটা ইয়েতে আছে, টেবিলে আছে, ফলে আমরা এখানে জেড এক্স বসাবো, এক্সটাকে স্ট্রিংটা হয়ে যাবে এখন জেড এক্স। আচ্ছা, এই জেড এক্স আসার পরে আমরা আর একটু সামনে যাব, ওয়াই তে যাব, দেখবো না এটা এন্ট্রিতে না, তখন আমরা এখানে আউটপুটে কি দেবো, জেড এক্স এর করসপন্ডিং আউটপুট, দ্যাট ইজ 6, এখানে আউটপুট আসবে। এভাবে যখন আমাদের জেড এক্স পর্যন্ত হয়ে গেছে, বাকি আছে শুধু ওয়াই জেড, এটাকে আমরা এখানে করবো ইনকোডিং, অথবা এভাবে দেখা যায় যে এখান থেকে ওয়াইটা প্রথমে আসবে। আচ্ছা, এই ওয়াইটা আসার পরে আমরা ওয়াই জন্য সরাসরি আউটপুট দিয়ে দিব না, এখানে ওয়াইটাকে বসাবো, এবং জেডটাকেও নিয়ে আসবো, ওয়াই জেড এখানে বসাবো কিনা বা এন্ট্রি তৈরি করবো কিনা না, কারণ ওয়াই জেড ইজ স্টিল অ্যাভেলেবল ইন দা ডিকশনারি, সেটা হচ্ছে 5, তাহলে আমরা ওই জিনিসটাকে আর এখানে এন্ট্রিতে নিব না। এইভাবে আমাদের এনকোডিং হয়ে গেল। আউটপুটটা কি, আউটপুট হচ্ছে দিস ইজ আউটপুট, কপি করে নিয়ে আসবো, এটা ডিকোডিং সাইডে, দিস উইল বি দা ইনপুট। যখন এই আউটপুট আসবে, সে টেবিল 1 দেখে বুঝবে আউটপুট আসলে এক্স। আচ্ছা, এবং সে পরবর্তী স্টেজে টেবিল ডিকশনারিটা তৈরি করার জন্য যখন 2 আসলো, সে পাবে ওয়াই। ঠিক আছে, প্রথম স্টেজে সে কিছুই করবে না, কিন্তু পরের স্টেজে এই এক্সটাকে সেখানে বসাবে, এবং পরবর্তী ওয়াই যে আসলো, এক্স আর ওয়াই একসাথে বসিয়ে দেবে। ঠিক আছে, এক্স এসেছে আগের স্টেজে, সেটার সাথে পরবর্তীতে যে এসেছে তাকে বসিয়ে দিল। ঠিক আছে, আচ্ছা, সেটা বসিয়ে সে একটা নতুন এন্ট্রি, যেহেতু এটা টেবিলে নাই, ঠিক আছে, আচ্ছা টেবিলে নাই, সেজন্য সেটার জন্য একটা নতুন এন্ট্রি তৈরি করবে 4 নাম্বার পজিশন। আমরা এখানে একটা পাচ্ছি 4। এবার কি হবে, যে 3 আসছে, 3 এর জন্য আমরা অলরেডি আউটপুট পেয়ে যাচ্ছি, ইট ইজ জেড, কারণ টেবিলে আছে। আচ্ছা, যখন 4 আসছে ইনফ্যাক্ট, এখন সে দেখতে পাচ্ছে 4 জন্য আমার একটা আউটপুট চলে আসছে, কিন্তু এর ভিতরে তার কিন্তু টেবিলটাকে বিল্ড আপ করতে হবে। প্রথমে কি আসবে, এই যে ওয়াইটা ছিল, এই ওয়াইটা এখানে চলে আসবে, প্রথমে ওয়াইটা চলে আসবে, এবং তার পিছনে এই নতুন জেড ক্যারেক্টারটা বসবে, তাহলে দিস উইল বি দা ফিফথ থিং, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে পাবো ওয়াই ফলোড বাই জেড, এটা টেবিলে নাই, ফলে ইট উইল বি দা ফিফথ এলিমেন্ট এন্ট্রি। যখন আমরা 4 দেখবো, তখন আমরা কি করব, এক্স ওয়াই লিখবো। আচ্ছা, এক্স ওয়াই যখন আমরা লিখেছি, আচ্ছা কিরকম হবে বলতো, এই যে জেডটা আবার এখানে চলে আসতেছে, প্রথমে শুরু হবে, তোমরা একটা জিনিস প্যাটার্ন খেয়াল করতেছে, এক্সটা এসেছে এখানে, ওয়াইটা এসেছে এখানে, জেড উইল বি হিয়ার, শুরু হবে জেড। আচ্ছা, এক করবো এক্স ওয়াই একসাথে সরাসরি বসানো যেত, কিন্তু তার আগে জেড এক্স কি আছে কিনা একটা যোগ করে দেখবে, না জেড এক্স নাই, ফলে এটার জন্য একটা এন্ট্রি তৈরি করবে 6। ঠিক আছে, আচ্ছা, তারপরে যখন আমরা এই জিনিসটা হয়ে গেল, যেখানে
সিক্স এখানে আসবে এক্স ওয়াই পুরো জিনিসটা, কারণ এক্স ওয়াই অলরেডি ইনপুট হিসাবে ইয়েতে আছে। এরপরে কে যুক্ত হবে, একটা লেটার জেড, এবং সেটার পজিশন হচ্ছে 7। তখন এরপরে 5 যখন আসছে, 5 এর জন্য আমরা কোনটা আউটপুট দেবো, ওয়াই জেড। তাহলে আমাদের আউটপুটটা একদম প্রপারলি এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এই আউটপুটটা আমরা ঠিকমতো ডিকোড করে ফেললাম। এবং মজার জিনিস দেখো যে ডিকশনারিটাও সেম হয়েছে, এক্স ওয়াই হচ্ছে 4 নম্বর লোকেশনে, ওয়াই জেড হচ্ছে 5 নম্বর লোকেশনে, জেড এক্স হচ্ছে 6 নম্বর, এবং এক্স ওয়াই জেড হচ্ছে 7 নম্বর লোকেশনে। এখানে আরেকটা তৈরি হবে এন্ট্রি, যদি পরবর্তীতে কাজে লাগে। সেটা কি, এখানে জেড এক্স আসবে, x followed by y, and that will be the entry number 8. সেটা পরবর্তী ডিকোডিং এর সময় যদি আরো স্ট্রিং এভাবে আসতে থাকে zx y এর, সেটা করবে। সো অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এইভাবে এলজেডডব্লিউ মেথডটা করা হয়। এটা একটা বড় কোশ্চেন আসে, আমাদের একটা বড় স্ক্রিন দেওয়া থাকে, আশা করি তোমরা সেটা সবাই পারবে। এবার আমরা দেখি আবার এনকোডিং এ ফেরত যাই। তো এই প্রসেসটা এনকোডিং দেখানো আছে, ডিকোডিংও দেখানো আছে। তো তোমরা একটু ট্রাই করে দেখো। এখানে একটা ইনফরমেশন তোমাদেরকে যেটা আগে শেয়ার করেছিলাম, যে 22টা ক্যারেক্টার, প্রত্যেকটা 8 বিট দিয়ে যদি এনকোড করতাম 176 বিটস প্রয়োজন হতো। যখন আমরা এলজেডডব্লিউ কোড ইউজ করি তখন কি হয়, এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের গুলো দেখো 22টা ক্যারেক্টারের বদলে 13টা ক্যারেক্টার দিয়ে পুরোটা রিপ্রেজেন্ট করা হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় হলো, প্রত্যেকটা ক্যারেক্টার এখন আর 8 বিট নাই, ইট ক্যান বি ম্যাক্সিমাম 20 বিট, সরি 12 বিট লং। কারণ এই ডিকশনারি সাইজ, এলজেডডব্লিউ মেথডে ডিকশনারি সাইজে ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে 2 টু দি পাওয়ার 12। ঠিক আছে, এতগুলো এন্ট্রি থাকতে পারে, যেটা মানে 4000 এর মতো এন্ট্রি থাকবে। আর যদি এর চেয়ে বেশি লাগে তখন আরেকটা ডিকশনারি ইউজ করতে হবে। ঠিক আছে, সো এইভাবে আমরা দেখতে পাবো যে কি পরিমাণ কম্প্রেশন হচ্ছে। যদিও আপাত দৃষ্টিতে এটা খুব একটা বেশ বড় কম্প্রেশন না, কম্প্রেশনটা তখনই হবে বেশি যখন রিপিটেটিং প্যাটার্নটা অনেক বেশি থাকবে। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা পরীক্ষাটা কোশ্চেন তোমরা বুঝতে পারছো। এইভাবে আমরা এই টপিকসটা যেহেতু হয়ে গেল, এখানে ডিকোডিংটা দেখানো আছে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তোমরা সেটা করে নেবা। এটার উপর বেস করে একটা টেস্ট হবে তোমাদের। এলজেডডব্লিউ পর্যন্ত হওয়ার পরে আমরা এখন একটা ক্লাস টেস্ট নিতে পারবো তোমাদের সুবিধা মতো একটা সময়, সিআরদের সাথে যোগাযোগ করে নেব। এবার আমরা একটা প্র্যাকটিক্যালি যে সমস্ত টেকনিক গুলা আছে অ্যাভেলেবেল, সেগুলো সম্পর্কে আসলে আমরা জানবো ক্লাসটাতে। আগেটাও ইন্টারেস্টিং ছিল, এই টপিকসটাও খুব ইন্টারেস্টিং। তো যেগুলা প্রয়োজনীয় তার ভিতরে আমরা জিএফ, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট সম্পর্কে জানবো, পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স সম্পর্কে জানবো, জয়েন্ট ফটোগ্রাফিক স্পার্ট গ্রুপ সম্পর্কে জানবো। তো জিফটা ছিল আসলে এখন তোমাদের কাছে খুব বেশি অতটা লাগে না, অ্যানিমেটেড ছবিগুলো দেখার জন্য আমরা শুধু জিফটা ইউজ করে থাকি। আর পিএনজিটা, পিএনজিটাও খুব বেশি আসলে ইউজ হয় না। জিফের চেয়ে একটা বেটার কোয়ালিটি, জিফের সাপোর্ট গুলো পিএনজি দেওয়া সম্ভব, ইনফ্যাক্ট অ্যানিমেটেড গ্রাফিক্সও পিএনজি দেওয়া সম্ভব। কিন্তু আমরা সবচেয়ে বেশি যেটা সাথে পরিচিত সেটা হচ্ছে জেপেগ। জেপেগ সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, অন্যগুলোর একটা ব্রিফ আইডিয়া আমরা এখানে নিব। যে এই জিনিসটা দেখলে তোমরা বুঝতে পারো, তোমাদের মাথায় প্রথম আসছে ছবিটা দেখলে যে দিস ইজ এ জিপ। ঠিক আছে, আচ্ছা, জিপ সম্পর্কে আমাদের যতটুকু জানা দরকার সেটা কি, এটা আসলে এলজেডডব্লিউ কম্প্রেশন ফলো করে। আচ্ছা, এখানে ইট ক্যান স্টোর মাল্টিপল ইমেজেস। ইন্টারলাইসিং পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, সেখানে দেখা যায় যে একটা ইমেজকে যে অনেকগুলো ছোট 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 স্লাইসে ভাগ করা হয়, স্লাইস। ঠিক আছে, আমি এখানে যদি স্লাইসটা বোঝানোর জন্য চারটা চারটা যদি ইমেজ রাখা হয়, তো প্রথমটা 1 নাম্বার ইমেজের, এখানে ইমেজ 1 2 3 চারটা ইমেজের, প্রথম ইমেজের 1 নাম্বার স্লাইসটা এখানে বসানো হবে 1 নাম্বার। তারপরে দ্বিতীয় ইমেজের 1 নাম্বার স্লাইসটা পরবর্তীতে বসানো হবে। তৃতীয় ইমেজের স্লাইসটা 1 নাম্বার স্লাইসটা এরপরে বসানো হবে। ফলে এখানে চারটা ইমেজের প্রথম স্লাইসটা একটার পর একটা আছে, প্রত্যেকটা কিন্তু এট এ টাইম আসে না, একটা পর একটা আসে, কিন্তু আমাদের চোখে সেই গ্যাপটা বোঝা যায় না, এত স্পেশালি যে তারা এত দ্রুত যাচ্ছে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে তাদের আহ, এই যে চারটা লাইন মিলে যে একটা লাইন আসলে রিপ্রেজেন্ট করতেছে, এই পার্থক্যটা আমাদের চোখ ধরতে পারে না, কারণ দে আর ভেরি ক্লোজলি স্পেসড, খুব কাছাকাছি অবস্থান করতেছে এবং খুব খুব দ্রুত চেঞ্জ করতেছে। এই জন্য এখানে যে চারটা ছবি এট এ টাইম নাই সেটা আমরা বুঝতে পারি না, আমাদের কাছে মনে হয় যে এট এ টাইম আছে। এবং ফলে আমরা এর আগে যে জিনিসটা দেখেছিলাম যে একটা অ্যানিমেটেড একটা ছবির মতো আমরা ছবি পাই, যে এই যে
এই জিনিসটা এখানে আসলে প্রত্যেকটা অ্যাট এ টাইম না, দুই তিনটা ছবি এখানে একসাথে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, তো এখানে যে জিনিসটা হয়, একটা ডিকশনারি আছে, প্রত্যেকটা পিক্সেলের বিট গুলা, কালার ডেপথ যেগুলোকে বলে, সেগুলো 8 বিটের। ফলে এখানে 2^8 256টা এন্ট্রি বোঝায়। এখানে LZW ডিকশনারি যেটা আছে, সেটা বেসিক ডিকশনারিটা 200 কি বলে 256 বিটের, এটাকে এক্সটেন্ড করার কোনো অপশন এখানে রাখা হয় না এলজেড জিফে। কিন্তু দেখবো যে আমরা যখন পিএনজি তে বা অন্যান্য এনকোডিং টেকনিক গুলোতে যাব, তখন ইট ক্যান বি এক্সটেন্ডেড। ফলে এটা হচ্ছে স্ট্যাটিক একটা ডিকশনারি বেসড LZW পদ্ধতি, জিফেফ যেটা ফলো করা হয়। কারণ এটার কালার ডেপথ বা ইন্ডেক্স ভ্যালুটা ফিক্সড টু 8 বিট। বেসিক যে ইন্ডেক্স টার্মটা আছে, যখন আমরা এটাকে সেমি অ্যাডাপটিভ পাবো বা অ্যাডাপটিভ পাবো, ইট উইল বি ভ্যারিং। 8 বিট থেকে শুরু করে অ্যাডাপটিভ, সেমি অ্যাডাপটিভ হলে 8 বিট থেকে 12 পর্যন্ত যাবে। স্ট্যাটিক হইলে শুধু 8 বিট থাকবে, ঠিক আছে। আর একদম কমপ্লিটলি ডাইনামিক হইলে সেটা আস্তে আস্তে গ্রো করবে। টেক্সটে দেখা যায় 0 থেকে আসলে এটা 12 বিট পর্যন্ত ভ্যারি করতে পারে। তো এই হচ্ছে মোটামুটি জিফের একটা বেসিক আইডিয়া আমরা পেলাম। এখানে আরেকটু জিনিস জানা দরকার, দে ক্যান বি অফ টু টাইপ, একটা 87 এর রিলিজ ছিল, একটা 89 এর রিলিজ ছিল। and there are so many other informations they can be embedded, যেটা জিফ বা অন্যান্য সমস্ত ইমেজগুলোতেই থাকে। জিফ এর ফরম্যাটগুলো লেস কমপ্লেক্স বলে আমরা এগুলোকে দেখাচ্ছি। জেপেগ টেপেগে আরো অনেক বেশি ইনফরমেশন থাকে। তো একটা হেডার থাকে, লজিক্যাল স্ক্রিন ডিসক্রিপ্টর থাকে, কতটুকু জায়গা জুড়ে এটাকে দেখানো যাবে, গ্লোবাল কালার টেবিল যেগুলা সবগুলা ইমেজ যেটাকে ইউজ করতে পারবে, কিছু লোকাল কালার টেবিল যেগুলা এই ইমেজটাই শুধু ইউজ করতে পারবে, অন্য কোনো ইমেজ ইউজ করতে পারবে না। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট টাইপ অফ ডাটা, যেটা তোমার এখানে কি হতে পারে যে একটা ইমেজের সাথে থাকে, সেই জন্য এই টেবিলটা দেওয়া, এটা মুখস্থ করতে হবে না। শুধু আমরা বুঝবো যে ইমেজে যা কিছু আমরা দেখি, আমরা এর আগে বলেছি ইমেজ মানে হচ্ছে 2D অ্যারে অফ ভ্যালু। সেই ভ্যালুগুলো যে পিক্সেলের, কালারের ইনফরমেশন, ব্রাইটনেস এর ইনফরমেশন, এগুলা থাকে, তাই না? আচ্ছা, শুধু এগুলা না, সাথে আরো অনেক কিছু যায় একটা ইমেজকে দেখানোর জন্য। সেটা দেখানোর জন্য এটা দেখালাম। সেগুলাকে কি নামে বলে? যারা ইমেজ নিয়ে প্রসেসিং করো, তোমাদের আইডিয়া আছে, দে আর নোন অ্যাজ মেটা ডাটা, ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা 89 এবং 87 এর কিছু মেটা ডাটার ভিতরে পার্থক্য আছে। আর বাকি জিনিসগুলো এক্সটেনশন ইনফরমেশন, দিস ইজ এক্সট্রা ইন পরবর্তী ভার্সন। তো এই ভার্সনগুলো সম্পর্কে একটু, যেহেতু জিনিসগুলো একটু বোরিং, এটা রিয়েল লাইফে দেখায় যে উম, কি ঘটনা ঘটে। তোমার যে কোনো একটা জিপ ফাইলকে তুলনা করে দেখি অনলাইনে। চেক মেটা ডাটা। যে এখানে যদি আমি একটা জিপ ফাইল দিয়ে দিই, আচ্ছা, এই যে ফাইলটার নাম কি, সাইজ কত, এটা কি টাইপের, আচ্ছা কোন ভার্সন এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ইমেজের হাইট উইডথ, অ্যাসপেক্ট রেশিওটা কেমন হবে, ঠিক আছে, কালার ম্যাপ আছে কিনা, কালার ডেপথ কত করে, বিট পার পিক্সেল কত করে, অল দিস ইনফরমেশন আর হিয়ার, ঠিক আছে। এখানে এই জিনিসগুলোকে দেওয়া হয়েছে, এবং র হেডার যেটা আছে সেগুলাতে কি কি ইনফরমেশন থাকে, এগুলাকে বলা হচ্ছে ইমেজের ডাটা। কিন্তু কিন্তু এখানে দেখাচ্ছে না, এগুলো সবগুলো দেখাচ্ছে হচ্ছে ইমেজকে ঠিকমতো রিপ্রেজেন্ট করার জন্য যা যা ইনফরমেশন হবে। দিস আর দ্য মেটা ডাটা, অ্যাডিশনাল ডাটা। মূল ইমেজটা দেখতে কিন্তু আসলে ছিল কতটুকু, আমরা একটু যদি দেখি, উম, দেখতে এরকম একটা ইমেজ ছিল। এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে একটা 2D অ্যারে দরকার, কিন্তু সেইটাকে প্রপারলি স্ক্রিনে ফুটিয়ে তোলার জন্য আরো কিছু ইনফরমেশন দরকার, সেগুলো আমরা মেটা ডাটা বলি। তো ইমেজ যখন যারা আইডেন্টিফাই করতে চায়, ফরেনসিক অপারেশন গুলা কোন ক্যামেরা থেকে তোলা হয়েছে, তখন এই সমস্ত ডাটাগুলো কাজে লাগে, যেগুলো আমরা আমাদের অজান্তেই এখানে জমা থাকে।
একটা ইমেজের ভিতরে। আচ্ছা, এবার আসো আমরা জিফ সম্পর্কে জানলাম। এর পরবর্তী যে আপগ্রেডেড ভার্সনটা আছে সেটা সম্পর্কে আমরা জানবো, পিএনজি। হ্যাঁ, তার আগে জিফ এর একটা ইন্টারেস্টিং ফিচার, এখানে মাত্র 256টা ডিফারেন্ট এন্ট্রি আছে একটা টেবিলে, তাই না? কালারের লিমিটেড কালার প্যালেট ইনফরমেশন। তো লিমিটেড কালার প্যালেট ইনফরমেশন থেকে কিভাবে আমরা অ্যাডিশনাল কালার জেনারেট করতে পারি তার একটা টেকনিক এখানে দেখানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে যে কোনো একটা কালারকে মিশিয়ে আমরা একটা গ্রে কালার তৈরি করতে পারি। একটা পিক্সেলকে যখন আমরা, পিক্সেল তো অনেক ছোট, একটু আগে বললাম যে আমরা পিক্সেলে পার্থক্য করতে পারি না। যখন আমরা একটা পিক্সেলের এরকম ডিথারিং করি, ঠিক আছে, বা পাশাপাশি 4টা পিক্সেলের ভিতরে এই ধরনের ডিথারিং যদি করি, তাহলে দেখা যাবে কি যে আমরা এটাকে অ্যাশই মনে হবে লার্জার স্কেলে, অনেক ছোট। যখন একটা ছোট স্কেলে থাকবে, আমরা যখন উপর থেকে কমপ্লিট একটা ভিউ নেব, আমরা মনে করবো ওই পয়েন্টটা একটা অ্যাশ, কিন্তু অ্যাশ কিন্তু তার কালার টেবিলের ভিতরে নাই। এভাবে পিঙ্ক নাই, রেড আর হোয়াইট মিশামিশি সে পিঙ্ক তৈরি করে ফেলতে পারে। সো দিস প্রসেস ইজ নোন অ্যাজ টিথারিং। ফলে এখানে 256টা কালার দিয়ে আরো ডিফারেন্ট টাইপ অফ শেড অফ কালার তৈরি করা সম্ভব। আচ্ছা, এরপরে আসো যেটা ছিল পিএনজি। পিএনজি অনেক স্মার্টার জিফের চেয়ে। এখানে ইট সাপোর্টস ইমেজ উইথ লিমিটেড কালার লাইক জিফ। Besides, it supports lossless compression, ঠিক আছে? আচ্ছা, জিপ এর ফিচার সমস্তগুলো এখানে আছে। In addition to that, it can support lossless compression. In addition to that, এটা আরো কিছু জিনিস প্রোভাইড করে। সেটা কি? It has a 8-bit alpha channel. আলফা চ্যানেল জিনিসটা কি? যে ধরো এখানে আমরা একটা ছবি বসিয়েছি, অন্য জায়গা থেকে এই ছবিটা তুলে আনা হয়েছে কেটে, ঠিক আছে? তো যখন আমি এই ব্যাকগ্রাউন্ডে বসেছি, যদি আলফা চ্যানেল মানে এটা যদি একটা পিএনজি ইমেজ হতো হয়, তখন আমরা কি করতে পারি, ওই ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ট্রান্সপারেন্ট করে দিতে পারি। আলফা চ্যানেল থাকলে এই সুবিধা যে অপাসিটি আমরা কন্ট্রোল করতে পারি, পুরো ট্রান্সপারেন্ট হয়ে যায়, ফলে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায়। যেমন কিনা তোমরা দেখো যে টি শার্টের উপরে যখন আমরা ছবি দেই, যদি আমরা পিএনজি বা আলফা চ্যানেল ইউজ করি, পিএনজি ছবির সাথে তার আলফা চ্যানেলটা, তখন দেখা যায় যে একদম শুধু ছবিটাই ফুটে উঠছে, তার ব্যাকগ্রাউন্ডটা আসে নাই। কিন্তু কখনো কখনো টি শার্টে দেখবা যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, তারপরে টি শার্টের নিজস্ব ব্যাকগ্রাউন্ড। তো যখন আমরা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড রাখি, সেখানে কি হয়, আলফা চ্যানেলটা ট্রান্সপারেন্ট না, মানে সেই ইনফরমেশন গুলাকে আমরা জিরো রাখি না, ফলে তাদের ব্যাকগ্রাউন্ডটা ফুটে ওঠে। আর যদি আমরা আলফা চ্যানেলের ভিতরে এটাকে একদম পুরো ট্রান্সফার করে দিই, তখন এটা ভ্যালু গুলাকে আমরা জিরো করে দিয়ে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করতে পারি। সো দিস ইজ এ ইউনিক ফিচার অফ পিএনজি। It has the option for gamma correction, which is a luminance correction বলা যায় কিংবা brightness correction বলা যায়। It can support internalized display like GIF, এবং এরর কারেকশন ডিটেকশন করার জন্য এখানে মেকানিজম আছে। যে সমস্ত ডাটাগুলো আছে সেগুলো ডাটা মেটা ডাটার ভিতরে সেখানে একটা চেকসাম দিয়ে দেয়। ফলে মূল ডাটাটা আসার পরে সে চেকসাম করে মেটা ডাটার ইনফরমেশন থেকে মিলা দেখতে পারে যে আসলে আমার অরিজিনাল ডাটাগুলো এসেছে নাকি সামথিং ইজ রং। ওকে, আচ্ছা, এখানে এই যে কম্প্রেশন অ্যালগোরিদমটা ইউজ করা হয় সেটা জেডব্লিপ। সেটা খুব ডিটেলস আমরা যাব না, খুব একটা সুপারফিশিয়াল আইডিয়া আমরা এখান থেকে তোমাদেরকে দিব, কারণ এটার চেয়েও পরবর্তী ভার্সন জেপিইজিটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে আরো কিছু অ্যাডভান্সমেন্টের কথা বলা হয়েছে, যে এটা অনেক ওয়াইড রেঞ্জ অফ কালার সাপোর্ট করতে পারে। প্রত্যেকটা পিক্সেলের কালার ডেপথ যেখানে জিফের ছিল 8 বিট, সো ইট ক্যান সাপোর্ট ইনফ্যাক্ট 48 বিট। তার মানে প্রত্যেকটা পিক্সেলের একটা পিক্সেলকে প্রকাশ করার জন্য সে 48 বিট ইউজ করতে পারে। দ্যাট ইজ দ্য কালার ডেপথ, ঠিক আছে? সো এটার কোয়ালিটি অবভিয়াসলি অনেক অনেক ভালো হবে জিফের চেয়ে। তো এখানে কি কাজটা করা হয় সেটা আমরা দেখতেছি। আচ্ছা, লাইন বাই লাইন প্রি ফিল্টারিং, একটা একটা লাইন বাই লাইন আসলে এনকোডিং করা হয় এখানে, যেটা বিকজ একটা রোতে, ঠিক আছে, পিক্সেল ক্যান বিয়ারলি ডিস্টিংগুইশ ফ্রম ওয়ান আনাদার ইন মেনি ইমেজেস। এখান থেকে যদি আমরা পাশাপাশি এনকোড করি ফার্স্ট রোটাকে, হ্যাঁ, তো ফার্স্ট রোটাকে ফিল্টারিং করে এটাকে আলাদা করে এনকোড করতেছি, তখন দেখা যাবে প্রথমটার ভ্যালু, ধরো এই কালারটা যেটা, এটার নাম কি দিব আমি, ধরো সাপোজ নাম দিলাম একটা পেস্ট কালার বা গ্রিন আর ব্লু একটা মিশেল কালার, সেটার জন্য একটা ভ্যালু যদি থাকে, সাপোজ নাম দিলাম 120, একটা ভ্যালু কালার দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তো এর পরের ভ্যালুগুলো শুধু আমরা ডিফারেন্স গুলো নিব, দেখা যাবে সবগুলো জিরো।
সবগুলা জিরো, খুব স্মল একটা ভ্যালু, এবং এটা একই প্যাটার্ন রিপিট করতেছে। তো রান লেংথ এনকোডিং এখানে করা যাবে, ডিফারেন্সটাকেও এনকোড করা যাবে। দ্য ভ্যালু ডিফারেন্স বিটুইন নেবারিং পিক্সেল আমরা এটাকে এনকোড করি, ঠিক আছে। এবং এখানে দেখা যায় যে দ্য আইডেন্টিক্যাল ডিফারেন্স ভ্যালুজ আর অ্যাডভান্টেজিয়াস, এই যে একই ডিফারেন্সটা সবসময় একই রকম থাকতেছে। তো রান লেংথ এনকোডিং এখানে করা যাবে। এই সমস্ত এনকোডিং টেকনিকগুলো পিএনজি তে ইউজ করা হয়। আচ্ছা, যেমন দেখো এখানে যদি না এরকম হয় যে সব জিরো না হইলেও এখানে নীল আর সাদা, নীল আর সাদা, ফলে দেখা যাবে তাদের পার্থক্যটা যদি 12 হয়, তাহলে 12 ইট ইজ রিপিটেটিং, কিংবা তাদের কাছাকাছি, সেগুলোকে একটু আমরা যদি সেল বা ফোর করে নিই, একটা ভ্যালু দিয়ে সেগুলোকে রিপিট করা যাবে। তো এই ধরনের পার লাইন ফিল্টারিং করে পার লাইনকে আমরা এনকোড করি, এবং সেই ইনপুটটাকে প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল না, তাদের ভিতরে আমরা কি করি, ফার্স্টে ডিফারেন্স নেই। সেই ডিফারেন্স গুলা বেশিরভাগ সময় আইডেন্টিক্যাল হয় কিংবা জিরোর কাছাকাছি হয়, সেগুলাকে এনকোড করলে এমনিতেই ছবিটা কি হয়ে আসে, ছোট হয়ে আসে। আচ্ছা, আরেকটা বিষয়, এটা কখন তোমার কাজে আসবে না বা পিএনজি দিয়ে আমরা কখন খুব একটা কম্প্রেশন পাবো না, যখন যে সমস্ত লাইনগুলোতে সাবস্টেন্সিয়াল ডিফারেন্স ইন কালার থাকবে। যে এখানে ধরো যে কালারটা ছিল 120, এখানে দেখা যাবে 10, বা একটা ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট একটা ভ্যালু পার্থক্য থাকবে। কিন্তু এখানে যেটা ছিল না, যে ভ্যালু গুলা সবগুলা 120 করে যাচ্ছিল, ফলে এই লাইনটাকে যখন সে এনকোড করবে, তখন সে কিন্তু আসলে খুব বেশি কম্প্রেশন পাচ্ছে না। আর এখানে প্রকৃতিতে দেখা যায় যে আসলে ভ্যারিয়েশনটা কম হয়, এরকম অ্যাব্রাপ্ট ভ্যারিয়েশন তুমি প্রকৃতিতে পাবা না। ফলে প্রাকৃতিক যে ন্যাচারাল ফিগার গুলো আছে, সেগুলোতে বাই ডিফল্ট পিএনজি অ্যাপ্লাই করলে অনেক ভালো কম্প্রেশন পাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি বেসিক একটা আইডিয়া পিএনজি সম্পর্কে, কিভাবে এটা কাজ করে। আর আমরা যখন ডিকোড করব, ডিকোড করার জন্য আমরা ডিফ্লেট অ্যালগোরিদম ইউজ করি, যেটা কিনা জিপ বা গান জিপ, এই দুইটা জিপিং যে টেকনিক ফলো করে, জিপ কিংবা লিনাক্স গান জিপ পদ্ধতি, সেখানে ডিফ্লেট অ্যালগরিদমটা ইউজ করা হয়। কোনো একটা সময় হয়তো আমরা শিখে নেব, আপাতত জাস্ট আমরা মেনশন করে দিলাম। এখানে এরর রিকগনাইজ করার জন্য অ্যাডিশনাল ডাটা দেওয়া থাকে, সেগুলা কোথায় থাকে, মেটা ডাটা হিসেবে থাকে, ঠিক আছে। দ্যাটস অল। এই হলো মোটামুটি পিএনজি। এবার আমরা একটা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে জেপিগ। খুব বেশি সময় নেব না, জেপিগ এর একটা ইনিশিয়াল আইডিয়া দিয়ে দিন, অথবা একদম না দিলেই না। 27 আমাদের সময় চলে যাচ্ছে, ধরো আমরা 15 মিনিট এক্সটেন্ড করবো ক্লাসটা, ঠিক আছে। জেপেগ আমরা এর আগেও যখন বলেছিলাম, যদিও আমরা একটা জেপিজি বা জেপেগ নামে এই ফরম্যাটটাকে চিনি, কিন্তু যারা এটাকে তৈরি করেছিলেন তারা এটার নাম দিয়েছিলেন জেএফআইএফ। জেপেগ বা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ কর্তৃক প্রণীত ফাইল ইন্টারচেঞ্জ ফরম্যাট, জেএফআইএফ, কিন্তু লোকজন এটাকে বা প্রচলিত নাম হিসাবে জেপেগটাই জনপ্রিয়তা পেয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, দিস ইজ সবচেয়ে বড় বিষয় হলো এখানে, যেটা দিস ইজ এ লসি কম্প্রেশন পদ্ধতি, বাট ইয়েট দিস ইজ ভেরি, আচ্ছা, এটা খুব জনপ্রিয় একটা পদ্ধতিও বটে। এখানে অনেকগুলো কম্প্রেশন টেকনিক একসাথে ইউজ করা হয়। আমরা হফম্যান কম্প্রেশন এবং আরএলই দেখবো, অ্যারিথমেটিক কম্প্রেশনের যে পদ্ধতিটা আছে সেটা এখানে আমরা দেখবো না, ওকে। এবং কালার ডেপথ 24 বিট, যেটা ছিল জিফে 8 বিট, পিএনজিতে 48 বিট, তার মাঝামাঝি আমরা মোটামুটি একটা রেখেছি 24 বিট। প্রতি পিক্সেলকে বোঝানোর জন্য আমরা 24 বিট পর্যন্ত ইউজ করে থাকবো। এটা হলো বেসিক আইডিয়া জেপেগ সম্পর্কিত। আচ্ছা, এখানে 4টা স্টেপ থাকে। একটা হচ্ছে কালার কনভার্সন এবং স্যাম্পলিং, ডিসক্রিট কোসাইন ট্রান্সফর্ম, ডিএফটির মতো একটা অপারেশন, কোয়ান্টাইজেশন। দিস স্টেপ কালার কনভার্সন ইজ নট লসি, বাট স্যাম্পলিং করার সময় আমরা কিছু স্যাম্পল বাদ দিব বুদ্ধিদীপ্তভাবে, দিস উইল বি এ লসি স্টেপ। অ্যান্ড দ্য মেজর লসি স্টেপ ইজ কোয়ান্টাইজেশন, যেখানে কোয়ান্টাইজেশন আছে সেখানে irreversible loss will occur. Entropy coding, this is also lossless. DCT is also lossless step. আমরা একটা ব্লক ডায়াগ্রামের সাহায্যে পুরো জিনিসটাকে দেখতে পারি। সেটা হচ্ছে এই জিনিসটা, আর জিবি ইমেজ আমাদেরকে দেওয়া থাকলো, ট্রু কালার ইমেজ। সেটাকে প্রথমে আমরা কালার কনভার্সন করব
উইথ এ স্ট্যান্ডার্ড টেকনিক, সেটাকে বলা হয় CCIR 601 টেকনিক। এটা সম্পর্কে আমরা একটু পরে, যেটা আমরা খুব ইন্টারেস্টিং, এই জিনিসটা বলে আজকে ক্লাসটা শেষ করবো। CCIR 601 এর বিষয়টা আমি একটু বোঝাবো, তারপরে ক্লাসটা এই প্রথম স্টেপ ক্লাসে করে যাবো। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে কালার কনভার্সনের পরে ডিসিটি করার প্রয়োজন হয়। ডিসিটিটা কেন হয় সেটা আমরা পরে দেখবো, বাট ডিসিটি কম্প্রেশন করলে বোঝা যায় যে কতটুকু ইনফরমেশন আসলে বাদ দিলে কোনো ক্ষতি নাই। এখানে আমরা প্রচুর ইনফরমেশন বাদ দেব কোয়ান্টাইজেশন লেভেলে, ঠিক আছে? সেই ইনফরমেশন কতটুকু বাদ দেওয়া যাবে সেটা ঠিক করব টেবিলে, কোয়ান্টাইজেশন টেবিলের ভ্যালুগুলোর ওয়েট ঠিক করে। তো এই ওয়েটগুলো কেমন হবে সেটা এই ডিসিটি লেভেলে হয়। এখানে কোনো আসলে কম্প্রেশন হয় না, বাট বোঝা যাবে যে ইনফ্যাক্ট কতটুকু কম্প্রেশন করলে আমার ইমেজটাকে কি করা যাবে, ইমেজে তেমন কোনো ক্ষতি হবে না, ইমেজটা থেকে অরিজিনাল ইনফরমেশনটাকে পাওয়া যাবে। সো দিস ইজ এই ইম্পর্টেন্ট স্টেপ, সেটা আমাদেরকে বোঝায় দেয় যে কতটুকু কম্প্রেশন করা যাবে এই কোয়ান্টাইজেশন লেভেলে। এনট্রপি কোডিং এ আসলে লসলেস কম্প্রেশন, এখানে কোনো ইনফরমেশন লস্ট হয় না। তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শুধু ইমেজের ডাটাগুলো না, আমরা টেবিল দ্যাট ইজ ইউজড ফর কোয়ান্টাইজেশন সেটাও পাঠাই, দ্য টেবিল দ্যাট ইজ ইউজড ফর এনট্রপি কোডিং বা হাফম্যান কোডিং, এই দুইটা জিনিস এখানে পাঠাই দিই অ্যাজ এ মেটা ডাটা, ইন এডিশন টু আদার মেটা ডাটা, অন্য মেটা ডাটা গুলো পাঠানোর সাথে সাথে। এখানে আরো অনেক মেটা ডাটা থাকে, চেকসাম থাকে, তারপরে ধরো তোমার ইমেজ ডেসক্রিপ্টর থাকে, এভাবে আরো অনেক ইনফরমেশন এখানে থাকতে পারে। তো এখন আমরা শুধুমাত্র এই প্রথম স্টেপটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো ধৈর্যচ্যুতি ঘটার আগে, তো কালার কনভার্সন কেন করা হয় এটা খুব ইন্টারেস্টিং, সেজন্য আমার আসলে নিজের কাছে খুব একটা বোরিং লাগে না, যেগুলো রিয়েল লাইফের ঘটনাগুলোর ভিতরে, যে RGB এইভাবে আমরা একটা ইমেজকে স্টোর করি, ক্যাপচার করি ক্যামেরাতে ইনফ্যাক্ট, কিন্তু আমরা এইভাবে ট্রান্সমিট করি না। কেন করি না সেটা সম্পর্কে আমরা গত ক্লাসে দুইটা কারণ বলেছিলাম, আমাদের হয়তো মনে নাই, আমি আবার বলি যে 8GB থেকে আমরা কালার মডেল RGB ছিল যখন, তখন ওখানে আরেকটা মডেলের নাম শিখেছিলাম YUV, ঠিক আছে? YUV কিন্তু আজকে হচ্ছে YCBCR। YUV হচ্ছে আসলে তোমার অ্যানালগ ব্রডকাস্টের ক্ষেত্রে আমরা YUV নামটা ইউজ করতাম, ঠিক আছে? এখন আমরা যখন ডিজিটাল ব্রডকাস্টে চলে আসি তখন YUV কে আমরা স্যাম্পলড ইউভি বা সিবিসিআর নামে চিনি, ঠিক আছে? এটা ডিজিটাল ট্রান্সমিশনের ক্ষেত্রে সেটা YCBCR, সেটা অ্যানালগ ট্রান্সমিশনের ক্ষেত্রে YUV অথবা YIQ পদ্ধতি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে YCBCR। কেন আমরা 8GB থেকে YCBCR এ আসি, কারো কি মনে আছে? কালকে গতদিন আমরা দুইটা কথা বলেছিলাম কেন আমরা 8GB থেকে YUV তে আসি। There are two broad reasons। তার ভিতরে প্রথম রিজনটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে একটা 8GB কালার ইমেজকে যদি তুমি ট্রান্সমিট করো, আর সেটা যদি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে দিয়ে কেউ দেখতে চায় 8GB ফরম্যাটে, সে কিছুই বুঝতে পারবে না কি ছিল ইমেজটা। কিন্তু আমি যদি 8GB কে YCBCR হিসেবে পাঠাই, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে সেটা সাদা কালো ইমেজটা ঠিক মতো ফুটিয়ে তুলতে পারবে, ফলে লোকজন অন্তত বুঝতে পারবে যে এই ইমেজটার ভিতরে কি ছিল। সেই জন্য প্রথমত এটাকে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি ধরে রাখার জন্য RGB থেকে YCBCR এ নিতে হয়, ফলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে উইল নেভার বি অবসোলিট, দে ক্যান অলওয়েজ decode a color image as a monochrome image. This is the first reason. The next reason is আজকে যেটা পড়বো, যে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, লুমিনেন্স হচ্ছে Y, ক্রমিনেন্স হচ্ছে CBCR, কালার ইনফরমেশনটা। এখানে আমাদের একটা ইনফরমেশন আমরা মেডিকেল সায়েন্স থেকে নিয়েছি, সেটা হচ্ছে কি, because the human eye is less sensitive in terms of prominence, কিছু কালার যদি হারিয়ে যায়, ধরো আমি তোমাকে একটা কালার দেখালাম, বললাম যে এই কালারের একটা কাপড় তুমি কিনে নিয়ে আসো, যদি ওই স্যাম্পলটা না নিয়ে যাই তো কি হবে, ওই কালারটা যদি আমার মাথায় থাকে তো দেখা যাবে যে আমি হ্যাঁ রেড বলছিল, রেডই তো নিয়ে যাচ্ছি। তো 90% চান্স আছে যে স্যাম্পলটা না নিয়ে গেলে তুমি ভুল করবা। যারা খুব মানে এক্সপার্ট বা বেশিরভাগ মানুষ, আমার মতো মানুষ হলে তো ভুল করবেই কনফার্ম, কিন্তু খুব এক্সট্রাঅর্ডিনারি কেউ হলে সে ভুল করবে না, ঠিক আছে? তো এটাই বুঝাইতে চাচ্ছি যে কালারের কিছু পরিবর্তন হলে মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, পাশাপাশি কম্পেয়ার করতে গেলে সে বুঝতে পারে ও আচ্ছা কালার দুটো তো সেম না, কিন্তু
যদি আমরা যখন কোনো একটা ইমেজ দেখি তখন অরিজিনাল ইমেজটা তো আমাদের সামনে থাকে না, আমরা সেটার থেকে একটা ইনফরমেশন আমাদের ডিসপ্লেতে নিয়ে আসি এবং পাশাপাশি 2-3টা ডিসপ্লেও আমরা সাজায় রাখি না। ফলে কি হবে, আমাদের চোখে কালারটা কোনো প্রবলেম তৈরি করবে না, ওই জিনিসটাকে মোটামুটি সে এইভাবেই সে একসেপ্ট করে নেবে, যদি না তার পাশে অনেকগুলো ডিসপ্লে থাকে কম্পারিজন করার জন্য। ফলে আমরা কি করতে পারি বলো, এই কালারে কিছু ইনফরমেশন আমরা বাদ দিয়ে দিতে পারি। ফলে আমাদের চোখ কি হবে না, সেটা নিয়ে খুব একটা প্রবলেমে পড়বে না, বলছে ও আচ্ছা লালই তো আছে, জিনিসটা তো লাল, একটা লাল ফুটবল, লাল জামা, এভাবে সে আইডেন্টিফাই করতে পারবে। কিন্তু এর মাঝখানে যে লালের কতগুলা শেড সে বাদ দিয়ে দিচ্ছে, কত ইনফরমেশন যে বাদ দিয়ে দিচ্ছে, সেটা টের পাবে না। তো এইভাবে ঠকানো হচ্ছে না, না ঠকানো হচ্ছে না, তাকে সুবিধা দেওয়া হচ্ছে। কিভাবে, যে সে কম ব্যান্ডউইথ কম স্টোরেজ ইউজ করে মোটামুটি একই জিনিস পাচ্ছে, তার কস্ট এফেক্টিভনেসটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে মূল জিনিস, যেখানে কম্প্রেশন করা হয়। কিছু লস আমরা মেনে নিয়েছি, কিন্তু এই লসের কারণে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না। দিস ইজ ইন্টারেস্টিং। ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে এই স্টেপ যেটা ম্যাথমেটিক্যাল রিলেশনটা দেওয়া হচ্ছে সেটাকে বলা হয় কালার কনভার্সন। এখানে স্যাম্পলিং এর কিছু নাই, স্যাম্পলিংটা আমরা সিসিআইআর টেকনোলজির ভিতরে শিখবো, যেটা আমরা পরের স্লাইড আর নেক্সট স্লাইডের পরের স্লাইডে আসবে, সেটা আমি দেখবো। 601 601 এই সাবস্যাম্পলিং জিনিসটা খুব মজাদার, একটু ধৈর্য রাখো। সেজন্য আমি বাইরের কোনো স্লাইড ভিডিও আজকে দেখাই না, জাস্ট তাড়াতাড়ি জিনিসটা শেষ করে ফেলার জন্য। কতগুলো ভয়েজারের কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, যে থাক তাড়াতাড়ি টাইমটা শেষ করে দিলেই ভালো লাগবে। তো সিসিআইআর 601, হ্যাঁ, এই টেকনোলজিটা হচ্ছে স্যাম্পলিংটা কতটুকু করব, কতটুকু কালার ইনফরমেশন রাখবো, কতটুকু রাখবো না। আর এখানে যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ এ কালার কনভার্সন এক্সপ্রেশন। এই কালার কনভার্সন এই এক্সপ্রেশনটা ইনফ্যাক্ট এটা হচ্ছে লসলেস প্রসেস। তোমার যদি 8 জিবি জানা থাকে, এই ম্যাট্রিক্সটা জানা থাকে, তুমি ইউ আর গোয়িং টু গেট ওয়াইসিবিসিআর। এবং বিপরীতভাবে কার যদি ওয়াইসিবিসিআর জানা থাকে, হি ক্যান multiply it with the inverse of this matrix. Inverse of this matrix can be easily calculated because this is a square matrix. Square matrix এর ইনভার্স বের করা সহজ, সেটাকে আমরা বের করে এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, 8 জিবিটা পেয়ে যাব, এবং হুবহু সেম 8 জিবি। দিস ইজ নট এ লসি প্রসেস, দিস ইজ কমপ্লিটলি লসলেস অপারেশন। ঠিক আছে, একটা ম্যাথমেটিক্যাল প্রসেস। আচ্ছা, এরপরে লস স্টেপটা আমরা নেক্সট জায়গায় বোঝার চেষ্টা করব। এটা একটা RGB ইমেজ, ঠিক আছে, রেড গ্রিন ব্লু 3টা ইমেজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। যখন আমরা ওয়াইসিবিসিআর এ কনভার্ট করব, দিস ইজ হাউ ইট লুকস লাইক। দেখো, শুধু ওয়াই সিগন্যালটা যদি একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লেতে যায়, সে কিন্তু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন অফ দা অরিজিনাল পিকচার ফুটিয়ে তুলতে পারবে। সো দিস ইজ দ্য ফার্স্ট রিজন কেন আমরা 8 জিবি থেকে ট্রান্সমিট না করে ওয়াইসিবিসিআর এ ট্রান্সমিট করি। যদি এখানে 8 জিবি আসতো, তাহলে কিন্তু আমরা এই ধরনের কিছুই পাইতাম, সে যেগুলো দেখে আমরা আসলে বুঝতে পারতাম না যে মূল ইমেজটা কি আসছে। ক্রোমা স্যাম্পল গুলো এখানে আলাদা করে দেখানো হয়েছে। আচ্ছা, সিবিসিআর। এবার আসো যে এখান থেকে আমরা একটা ছোট পিকচারের কথা চিন্তা করতেছি, যে পিকচারটা মনে করো মাত্র 4টা পিক্সেল। ঠিক আছে, সেটা যদি কালার ইমেজ হয়, এই একটা পিক্সেলকে বোঝানোর জন্য আমার কি লাগবে, 8 জিবি ফরম্যাট হলে আর একটা লাগবে, জি একটা লাগবে, বি একটা লাগবে। প্রত্যেকে 1 বাইট করে বুঝাইতে হলে 3 বাইট টোটাল জায়গা আমার প্রয়োজন হবে। 1 বাইট, 1 বাইট, 1 বাইট, এরকম টোটাল 4টা পিক্সেল থাকলে এই 4x4 পিক্সেল ইমেজটাকে বোঝাইতে আমার 12 বাইটস এর প্রয়োজন হবে, তাই তো? যখন আমি সাবস্যাম্পলিং ইউজ করব, যেটা সিসিআইআর 601 অনুযায়ী 4:1:1 সাবস্যাম্পলিং, এটার মানে হচ্ছে আমরা সবগুলা স্যাম্পলের জন্য ওয়াই কে নিব, ফলে 4টা পিক্সেলের জন্য 4টা ওয়াই পাবো। কিন্তু এই যে 4টা পিক্সেল আছে তার ভিতরে মাত্র একটা পিক্সেলের জন্য আমরা কি নিব, সিবিসিআর নেব। একটা পিক্সেলের জন্য সিবি, একটা পিক্সেলের জন্য সিআর নেব। ফলে আমরা কি পাচ্ছি, যে ইনফ্যাক্ট এই ধরনের একটা ইনফরমেশন পাচ্ছি। এটা আসলে এটা না, সিবি 1:4:1:0 ফরম্যাট। জিরো ফরম্যাট কেন, ওটা 1:1 না, আমি পরে বুঝাবো। তো এই 4:1:0 ফরম্যাটে আমাদের এই কয়েকটা আসলে পিকচারের প্রয়োজন হয়, কি বলে, বাইটের প্রয়োজন হয়, 6 বাইট। এই এই জিনিসটা আমি বুঝিয়ে আজকে শেষ করবো, যে হোয়াট ইজ 4:1:0 বা 4:1:2 বা সিসিআইআর
পদ্ধতিতে আমরা যে কিছু স্যাম্পল কালারের স্যাম্পল বাদ দিই, সাব স্যাম্পলিং যে প্রসেসটা আছে সেই জিনিসটা কিরকম, এটা খুব ইন্টারেস্টিং, এটা ভিডিওতেও লাগবে, তোমরা একটু খেয়াল করো, আমার ধারণা তোমরা মজা পাওয়ার কথা। এটা স্টিল এখনো ইউজ হয় যখন আমরা ডিজিটাল এইচডি ট্রান্সমিশন ইউজ করি, তখন 4:2:2, যখন এইচডি ট্রান্সমিশন তখন 4:2:0 আমরা ট্রান্সমিশনটা ইউজ করি। এটার মানেটা কি সেটা একটু খেয়াল করি। যে একটা অরিজিনাল ইমেজ যেটা আছে, যেটা ক্যামেরাতে ক্যাপচার করা হয়েছে, তো এই ইমেজটাতে আমরা প্রথম লাইনে 4টা পিক্সেলকে কনসিডার করতেছি, দ্বিতীয় লাইনে 4 পিক্সেল কনসিডার করতেছি। যখন 4:4:4 থাকে, এটার মানে হচ্ছে প্রথমটা দিয়ে বোঝানো হয় ওয়াই, প্রতি পিক্সেল থেকেই আমরা ওয়াই কে স্যাম্পল করব, এটা মানে হচ্ছে 4 আউট অফ 4। আর এখানে 4 মানে হচ্ছে সিবিসিআর ফ্রম দ্য ফার্স্ট লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইনের সঙ্গে সম্পর্কিত, এটা J:A:P, যেখানে A রিপ্রেজেন্ট করে ফার্স্ট লাইন অফ দিস কনসেপচুয়াল এরিয়া অফ ইমেজ, B রিপ্রেজেন্ট করে দ্য নেক্সট লাইন অফ দ্য ইমেজ। এটা ছোট একটা অংশ যদি কোনো একটা ইমেজ থেকে আমরা এইভাবে মনে করি এটা বারবার রিপিট হয়েছে, সেভাবে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। তো এখন খেয়াল করো, যে অংশটা দিয়ে কি বোঝাচ্ছিল ওয়াই, এখানে যখন এটা 4 হবে তাহলে বুঝতে হবে যে প্রতি 4টা পিক্সেলের 4টা থেকেই আমরা ওয়াই কে স্যাম্পল করতেছি, সো উই আর গোইং টু গেট সামথিং লাইক দিস। আচ্ছা, এরপরে যে এই অংশটুকু আছে, এই 4 থেকে কি বোঝা যায়, এটা বোঝা যায় ফার্স্ট লাইনে, এ ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট লাইন, ঠিক আছে। ফার্স্ট লাইনে প্রতি 4টা পিক্সেল থেকে আমরা 4টা নিয়েছি কালার, ফলে কালারের অংশে কি থাকবে, প্রথম পিক্সেল এখানে নীল কালার পেয়েছি, সায়ান, গ্রিন এবং অন্য একটা কালার, 4টা পিক্সেল থেকে 4টা ডিফারেন্ট কালার পেয়েছি। এবং পরবর্তী যে 4টা আছে বি, দ্যাট ইজ রিলেটেড টু দ্য নেক্সট লাইন, সেখানে আমরা দেখতে পাবো যে পরবর্তী লাইনে যে সমস্ত কালার গুলো ছিল সেগুলোকে আমরা শুধু ইনফরমেশন গুলো নিয়েছি। দিস ইজ এ রিপ্রেজেন্টেশন হোয়ার দেয়ার ইজ নো কম্প্রেশন, 4:4:4। ফলে এখানে দেখা হচ্ছে যে প্রত্যেকটা থেকে ওয়াই স্যাম্পল নেওয়া হয়েছে, প্রথম লাইন থেকে প্রত্যেকটা 4টা থেকে সিবিসিআর নেওয়া হয়েছে, দ্বিতীয় লাইনে প্রতি 4টা থেকে সিবিসিআর নেওয়া হয়েছে। এটা 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 এর মাধ্যমে বোঝাচ্ছে। এবার যদি আমরা আসো 4:2:2 কে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে মানে কি, প্রথম 4 মানে হচ্ছে ওয়াই, প্রতি 4টা থেকে 4টা ওয়াই নেওয়া হয়েছে, প্রতি 4টা থেকে 4টা ওয়াই নেওয়া হয়েছে। এবার পরবর্তী যে 2টা আছে সেটা দিয়ে কি বুঝতেছি, ফার্স্ট লাইনে, ফার্স্ট লাইনে 4টার ভিতরে 2টা, সেটা হচ্ছে পারে এটা এবং এটা, শুধু এই 2টাতে আমরা কালার নিয়েছি, পরের গ্রুপগুলো থেকে কালার দিই নাই, তাহলে তারা কালার কোথা থেকে পাবে, পার্শ্ববর্তী পিক্সেল থেকে সে ধার নেবে, পার্শ্ববর্তী পিক্সেল থেকে সে ধার নেবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো পরবর্তী 2টা কি বোঝাচ্ছে, পরবর্তী হচ্ছে নেক্সট লাইনেও 4টার ভিতরে আমরা 2টা কালার নিয়েছি, সাপোজ এটা নিয়েছি আর এটা নিয়েছি, ফলে প্রথম লাইনটা খালি ছিল, আমরা এখান থেকে কালারটাকে সাহায্য দিয়েছি যে এই পিকচারে কোনো কালার নাই, সে কোথা থেকে কালার পাবে, পার্শ্ববর্তী ইমেজ থেকে নেওয়া হয়েছে। সিমিলার, এখানে কালার আছে, সেই কালারটা এখানে ইউজ করা হচ্ছে, ফলে কিছু ইনফরমেশন আমরা বাদ দিয়েছি, সেটা পার্শ্ববর্তী কোনো ইমেজ থেকে আমরা বেছে নিয়েছি। এইভাবে করে এটা হচ্ছে 4:2:2, আমরা কিছু ইমেজ বাদ দিয়ে দিচ্ছি, সরি কিছু কালার বাদ দিয়ে দিচ্ছি, বাট স্টিল আমরা সেই কালারটা পার্শ্ববর্তী ইমেজ থেকে নিচ্ছি। তো পিক্সেল গুলো এত ছোট, এই রেঞ্জে যদি একটু কালার ভ্যারিয়েশন হয় আমাদের চোখ সেটাকে ধরতে পারে না, ফলে দিস ইজ এ গুড ওয়ে টু রিপ্রেজেন্ট এ পিকচার ইন এ লেস, মানে একটা মোটামুটি কমপ্রেস অবস্থায় আমরা যদি সেটাকে লেস রিকোয়ারমেন্ট থাকে সেটা পিক্সেলের। এরপরে যদি আমরা আসি 4:2:0, এখানে ওয়াই এর ব্যাপারটা সেম, 2 এর ব্যাপারটা এটার সাথে মিলে যায়, কিন্তু 0 যেটা হয়, যে দেখো কি হলো, যে যখন 2 ছিল, ওয়াই যখন 4 এসেছিল, প্রতি 4টা থেকে আমরা ওয়াই নিয়েছি, 2 যখন এসছে প্রথম লাইনে তোমরা দেখো, প্রথম লাইনে যে কালারটা ছিল এই যে 1 কে নিয়েছি, ঠিক আছে, 4টার ভিতরে 2টা নিয়েছি, আচ্ছা এই 2টা, বাকিগুলো তো আমরা সেটা পার্শ্ববর্তী চ্যানেলগুলোর সাথে শেয়ার করেছি। যখন 0 বলা হয়েছে, নেক্সট লাইনে কোনো কালার স্যাম্পল করা হয়নি, তাহলে কি হবে, সে এই পিক্সেলের কালারগুলোকে সে বেছে নেবে। এভাবে দিস ইজ 4:2:0 পদ্ধতি। আমরা যদি 4:1:1 পদ্ধতি হয়, তাহলে কি হবে, ওয়াই এর জন্য সেমই আছে, সব 4, প্রতি 4টা থেকে 4টা ওয়াই নেওয়া আছে। 1 এর জন্য কি হবে, প্রথম লাইনে 4টার ভিতরে একটা কালার শুধু আমরা নিয়েছি, এবং সেটা সব
পিক্সেল গুলাতে একই জিনিস, প্রতি 4টা পিক্সেল। এবার পরেরটাতেও শুধু প্রথম কালারটাকে আমরা পিক করেছি, সবগুলাতে সেই একই আমরা করে দিয়েছি, লাইক দিস। যে এইভাবে করে 4:1 আর 4 অন্য সেকশনে 3টা ক্লাস নিয়েও আমি এতটুকু গেছি। হ্যাঁ, সেই জন্য তোমাদের কাছে লস মানে ডিপ্রাইভ করতেছি না আমি, যে কিন্তু মোটামুটি একটু ফাস্টার করে আমি জিনিসগুলোকে, অন্য সেকশনেও ডিসিটি পর্যন্ত আসছে, তোমাদের সেকশনেও ডিসিটি পর্যন্ত আসছে, ফলে আমি ওই জিনিসটাকে স্ট্যান্ডার্ড রেখেছি যাতে দুজনের পজিশনটা একরকম থাকে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।